আমি বলবো যে বিচারের শুরুতেই নানান ধরনের প্রশ্ন করার যে সুযোগ, সেই সুযোগ প্রসিকিউটর নিজেই করে দিয়ে এইসব বিচারের মধ্যে দিয়ে তারা জনগণের আরো বিচার প্রাপ্য আছে সেই বিচারগুলিকে তারা ঢেকে রেখেছেন। প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করলে তো সেটা বিচার বিভাগকে উড়িয়ে দেওয়া হয়, দেশের সকল আইন শৃঙ্খলাকে উড়িয়ে দেওয়া হয়। যেহেতু বিএনপি নির্বাচন চাইছে, নির্বাচন যাতে দিতে না হয় সেজন্য বিএনপিকে প্রভোগ করার চেষ্টা চলছে, বিএনপিকে খেপে তোলার একটা চেষ্টা চলছে। যেহেতু বৃহৎ দল, বিএনপি যদি খেপে ওঠে এবং তারা যদি রাস্তায় কিছু করে, তখন বিএনপিকে কিন্তু খুব মব বলা হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে 1 জুন আদালত প্রাঙ্গণে বা বিচার বিভাগের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটে গেছে। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের মাধ্যমে, ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে 21শে আগস্ট গ্র্যান্ড হামলা মামলা থেকে তারেক রহমান সহ অন্যান্যরা যে খালাস পেয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে, এরকম অনুমতি সর্বোচ্চ আদালত দিয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এর সঙ্গে রাজনীতির সম্পৃক্ত অথবা ভবিষ্যৎ রাজনীতির পথরেখা কিভাবে আঁকা হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা যে কটি বিষয় উল্লেখ করছিলাম একটু পয়েন্ট আকারে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে তো যদি আমরা ধরি, শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং সরাসরি বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ দেখার সুযোগ পেল। বিষয়টিকে আপনি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, অথবা এর পক্ষে বিপক্ষে কি ধরনের যুক্তি আপনার রয়েছে? ইলেকট্রনিক মিডিয়াতে আদালতের কার্যক্রম সম্প্রচার করার বিষয়ে যথেষ্ট মতবিভেদ আছে মানুষের মধ্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আদালতের বিচার ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত হওয়া উচিত না, কেননা এটা হলে পরে মূলত আদালতের উপর চাপ সৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হয়। একটি হচ্ছে জনমতের চাপ। বিচার কিন্তু জনমত নিরপেক্ষ, মানুষ যাই চাক না কেন বিচারের গতিতে চলবে। 1 কোটি লোক যদি একটা বিষয় চায় কিন্তু বিষয়টি বিচারের উপযুক্ত না হয়, তাহলে কিন্তু বিচারক 1 কোটি কেন 100 কোটি লোকের কথা শুনবেন না। আবার যদি একজনও বিচার চায় এবং সেটা যদি উপযুক্ত হয়, তাহলে কিন্তু বিচারক সেটা শুনবে। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটিকে জনসমক্ষে দিয়ে দিলে যে ঘটনাটা ঘটবে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পতিত স্বৈরাচারের পক্ষে যে আইনজীবীরা থাকবেন, মানুষের সামনে তারা কিন্তু যথেষ্ট সাহসের সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন। ব্যাপারটা নাও হতে পারে, কারণ তারা নিজেদের নিরাপত্তা, নিজেদের সামাজিক সম্মান, নানান কিছুর বিষয়ে ভীত হতে পারেন। কেননা বাংলাদেশে মব সন্ত্রাস পূর্ণ মাত্রায় চালু আছে। যেখানে জাতীয় পার্টি জিএম কাদেরের বাড়িতে হামলা হয়েছে, এই অভিযোগে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গৃহপালিত বিরোধী দলের মতো ছিল। এমন কিন্তু না যে জাতীয় পার্টি কোনো মানবতা বিরোধী অপরাধ করেছে। তো যেখানে আওয়ামী লীগের সঙ্গে থাকলেই বাড়ি ভাঙচুর হয়, সেখানে যদি বিবাদী পক্ষের কোন আইনজীবী নিজেকে নিরাপত্তাহীন বোধ করেন, এটা হতে পারে। কিন্তু ফলে আমার কাছে মনে হয়েছে এটা অনেকটা সাদ্দামের ট্রায়ালের মতো। এখানে আরো একটা ঝুঁকি আছে। সাদ্দামের ট্রায়ালে কি হয়েছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সাদ্দাম শেষ পর্যন্ত হিরো হয়ে গিয়েছে, তাই না? এই ট্রায়ালে কিন্তু যারা বিচার করেছে তাদেরকেই মানুষ সৃষ্টি করেছে, তাই না? তো এইসব ঝুঁকি নেওয়ার তো কোনো দরকার নাই। বরং বিচারের মতো হবে, এবং বিচার হয়ে গেলে আমরা জানবো যে কি বিচার হয়েছে। আর বিচারের বিবরণী তো পত্র পত্রিকায় ছাপা হয় এবং টেলিভিশনে প্রচারিত হয়, সংবাদ মাধ্যম জানায়, উকিলরা বের হয়ে এসে মানুষকে ব্রিফ করেন। এই প্রক্রিয়াটাই আমার কাছে ভালো। আরো একটা কারণে মনে হয় যে বাংলাদেশে একটা বিরাট সংখ্যক অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত জনগোষ্ঠী আছেন। তারা কিন্তু বিচার বোঝেন না, তারা বিচারের প্রক্রিয়া বোঝেন না, আইন কারণ বোঝেন না, কিছুই বোঝেন না। তারা যেটা চান সেটাই ঘটুক, এটা চান। তো আমার কাছে মনে হয়েছে যে এরকম একটি জনগোষ্ঠী নানান কারণে উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিচারে হয়তো এমন একদিন হলো যে যেখানে যুক্তিতর্কে সরকার পক্ষ দুর্বল হয়ে যাচ্ছেন, হতে পারে না? পারে তো। এরকম যদি হয়, দেখা গেল যে সেদিন কিছু লোক উত্তেজিত হয়ে আদালতে হাজির হলো। আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি, আদালতে লোকজন গিয়ে হুজ্জত করা। তা আমার কাছে মনে হয় এটা তো আসলে একটা অপ্রয়োজনীয় বিষয়। ক্যামেরাতে না দেখলে কি হতো? ক্যামেরা ছাড়া বিচার হয় না। আরেকটা হচ্ছে যে আপনি আমেরিকাতেও যদি দেখেন বা অন্যান্য দেশে দেখেন, বিচার কিন্তু এইভাবে টেলিকাস্ট করা হয় না। অনেকেই যুক্তি দিচ্ছেন রাদোভান কারাচ্চিকের বিচার দেখানো হয়েছিল, তারপরে অনেকে যুক্তি দিচ্ছেন নুরেমবার্গ ট্রায়াল দেখানো হয়েছিল। তারা যদি মনে করেন যে এই পুরো বিষয়টা নুরেমবার্গ ট্রায়ালের যে ঘটনা কিংবা রাদোভান কারাচ্চিকের যে ঘটনা তার সঙ্গে তুলনীয়, তাহলে আমার কাছে মনে হয় যে সেটাও তো তাদেরকে যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে হবে। ফলে এইসব তর্ক আসলে কুতর্ক। আমি মনে করি যে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজনে এই বাংলাদেশ টেলিভিশন দিয়ে এটা সম্প্রচার করার
এক ধরনের অর্থের অনেক বেসরকারি টেলিভিশনও টেলিকাস্ট করেছে, ব্রডকাস্ট করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে নুরেমবার্গ ট্রাইব্যুনাল আদেশ পেলে বেসরকারি টেলিভিশন এগুলা করে। আপনি বেসরকারি টেলিভিশনে কাজ করেছেন, আমি করেছি। আমরা জানি যে মালিকরা কিভাবে থরহরিকম্প হয়ে যান নির্দেশ পেলে পরে, কারণ এই মালিকদের নিজেদের আর্থিক অসততা আছে, এই মালিকদের নানান ধরনের অসুবিধা আছে। বাংলাদেশে যারা টেলিভিশন চ্যানেল মালিক হচ্ছেন এদের অধিকাংশই কিন্তু নানান ভাবে অসৎ ব্যবসা বা নানান ধরনের দুর্নীতির সাথে জড়িত বলে আমরা অতীতে দেখেছি, এখনো জানি। ফলে এদেরকে নির্দেশ দিলে এরা সবকিছু শোনেন। এদেরকে আসলে স্বাধীন সাংবাদিকতা এদের কাছ থেকে আশা করা যায়। আপনি যে উদাহরণগুলো দিলেন ক্যামেরা ট্রায়াল বা ক্যামেরার সামনে বিচার করার যে একটা অনেকগুলো উদাহরণ দিয়েছেন, তার মধ্যে যদি আমরা দুটি ভাগ করি, একটা হচ্ছে নুরেমবার্গ ট্রাইব্যুনাল, সেটি আন্তর্জাতিক ভাবে একটা দৃষ্টান্ত হয়ে আছে আমাদের সামনে, এবং সেখানে পক্ষ বিপক্ষের দাবি ছিল হয়তো, আমি যতদূর জানি। আর সাদ্দামের বিচারটি একেবারে প্রহসনের বিচার হয়েছে, মার্কিন মুলুক যেভাবে চেয়েছে তাদের একটি সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ডটি কার্যকর হলো। সেইটি তো কোনো পক্ষের দাবি ছিল না যেটি ক্যামেরার সামনে ওপেন ট্রায়াল করতে হবে, কিন্তু তারা নিজ উদ্যোগে এটি দিয়েছে। এখন এই যে দুটি উদাহরণ দিয়েছেন, দুই ধরনের ব্যাখ্যা রয়েছে। এইখানে কি কোনো পক্ষ দাবি করেছে শেখ হাসিনা বিচারের ক্ষেত্রে যেটি ওপেন ক্যামেরার সামনে বিচার করতে হবে, নাকি অন্য কোনো উদ্দেশ্য এটি? না, একটা দাবি ছিল এনসিপি সহ কিছু দলের যে বিচার দৃশ্যমান হতে হবে। দৃশ্যমানতা যে আক্ষরিক অর্থে তারা ধরে নিয়েছেন ভিডিওতে দেখাতে হবে, এটা আমরা বুঝতে পারি না। তো বিচারকে তারা দৃশ্যমান করেছেন। আমার কিন্তু দৃশ্য অদৃশ্যের ব্যাপারে একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে এই ধরনের দৃশ্যমান বিচার তখন আরো চালু হবে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মোবাইল কোর্টের বিচারকরা সাথে ক্যামেরা নিয়ে ঘুরে, ভবিষ্যতে যদি বিভিন্ন আদালতের বিচারকরা এরকম ক্যামেরা ডেকে পাঠান এবং তারপরে তারা তাদের বিচার কার্য সারা দেশের সামনে তুলে ধরতে শুরু করেন, এটা খুব একটা ভালো নজির হবে না। আমাদেরকে কিছু কিছু জিনিস বিবেচনা রাখতে হয় যে এই কাজটা করে কি আসলে বিচারের কোনো সুবিধা হবে, কিংবা এই কাজটা করার ফলে কি বিচারের কোনো দ্রুততা বাড়বে। এটা আসলে বিচারের সঙ্গে কোনো সম্পর্কিতই না। এটা আসলে এক ধরনের সস্তা জনপ্রিয়তা বা এক ধরনের সিদ্ধান্ত নেওয়া, যেটা দিয়ে তারা খুব দেখাতে যাচ্ছেন যে আমরা বিচার করে ফেলেছি, বিচার করছি। এবং এইসব বিচারের মধ্যে দিয়ে তারা জনগণের আরো বিচার প্রাপ্য আছে, সেই বিচারগুলিকে তারা ঢেকে রেখেছেন, তারা সেই বিচারগুলি করছেন না। সে ধরনের প্রশ্ন উঠছে এখন। এর সাথে যদি আরেকটু রিলেট করি আমরা, অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি শুরুতে একটি মন্তব্য করেছেন যে এটি কোনো প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের সুবিচারের প্রতিজ্ঞা। আমার কথা হচ্ছে যে উনি এই মন্তব্য বা কেন করলেন উপযাজক হয়ে? ওইখানে কি বিবাদী পক্ষের কোনো আইনজীবী প্রথমে এরকম কোনো কথা বলেছেন? আমার তো জানা নেই যে এই ধরনের কোনো কথা বলেছেন যে এটি প্রহসনের বিচার হচ্ছে। হ্যাঁ, কোনো বিচারিত প্রতিশোধ না। আপনি যদি চিন্তা করেন, বিচার জিনিসটাই তো প্রতিশোধ বন্ধ করার জন্য। বিচার যদি প্রতিশোধের জন্য হতো তাহলে তো মানুষ নিজের বিচার নিজেই করতো। আপনি আমার ঠ্যাং ভেঙেছেন, আমি আমার ঠ্যাং ভাঙবো। বিচার তো টিট ফর ট্যাট না, বিচার হচ্ছে জাস্টিস ফর টিট। কেউ আপনাকে চিট করেছেন, আপনি তাকে সুবিচার করবেন। তো বিচার জিনিসটাই তো প্রতিশোধ বন্ধ করার জন্য। তাই কোন আইনজীবী যদি উপযাচক হয়ে বা আগ বাড়িয়ে বলতে থাকেন এই বিচার প্রতিশোধের জন্য না, তাহলে তার কাছে উল্টা প্রশ্ন করতে হবে যে কোন কোন বিচারগুলি প্রতিশোধের জন্য। এবং যদি প্রতিশোধের জন্য বাংলাদেশে কোনো বিচার হয়েই থাকে তাহলে তো বিচার ব্যবস্থা নিয়ে আমাদের আগে সংস্কার করতে হবে। বিচার ব্যবস্থাকে ঠিক করেন। যদি বাংলাদেশে কোনো প্রতিশোধের বিচার হয়ে থাকে, এরকম কোনো উদাহরণ থেকে থাকে, তাহলে ওইটা ঠিক করেন। ওইটা ঠিক করে তারপরে আসেন আমরা প্রতিশোধ নয় এমন বিচার করি। একবারিয়া বলার তো কোনো যুক্তি নাই। আমি একটা লাল জামা পরেছি, আমি এসে বললাম এই লাল কিন্তু রক্তের লাল না। এখন কেউ কি বুঝতে পারছে না যে এটা যে আসলে রক্তের লাল না? আর আমি যদি আগে থেকে বলি তাহলে বরং মানুষ চিন্তা করবে যে তাই নাকি, এই জামার মধ্যে তো দাগ বোঝা যায়। ভালো এক্সাম্পল দিয়েছেন। আমরা নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এর আগে যুদ্ধ অপরাধের দায়ে কিংবা মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটিও যে একেবারে বিতর্কমুক্ত হয়েছে নিশ্চয়ই আমরা সে কথা মনে করি না। এবং স্কাইপি কেলেঙ্কারি কথা আপনার নিশ্চয় মনে আছে, বিচারপতি নিজামুল হক সম্ভবত এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। যাই হোক, তারপরও হয়েছে, বিতর্কের সাথে বিচার হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধ তো ঘটেছে দেশে, এটা তো নিঃসন্দেহে, এটা তো অস্বীকার করার কিছু নেই ইতিহাসের জায়গা থেকে। সেই মানবতা বিরোধী অপরাধী ট্রাইব্যুনালের যারা আসামি পক্ষ বা একেবারে সুনির্দিষ্ট ভাবে বলে জামায়াতের যারা আসামি ছিলেন তাদের সবার মূল আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের পরে অ্যাডভোকেট তাজুল ইসলাম। সেই অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের আইনজীবী। টবি ক্যাডম্যানের কথা আমি সবসময় সাথে উচ্চারণ করতে চাই যে টবি ক্যাডম্যান জামাতের পরামর্শ ছিলেন, মানে তাজুল ইসলামের পরামর্শ ছিলেন, তাকে আবার চিফ প্রসিকিউটরের পরামর্শ নিয়ে দেওয়া হলো। এই সব জায়গা থেকে যেহেতু আবার পুরনো কথা, পুরনো প্রশ্ন এই জন্য তুলতে হচ্ছে যেহেতু আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে প্রথম দিনে অনেক ধরনের বিতর্কের অবতারণা ঘটেছে।
সেই জায়গা থেকে আমরা কি মনে করতে পারি যে বিশেষ কোন প্রতিশোধের জায়গা থেকে সত্যি সত্যি এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং জামাতের মানবতা মানে শীর্ষ নেতাদের মধ্যে যারা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছিলেন, দণ্ডিত হয়েছিলেন, মেটিএম আজহারুল ইসলামকেও আমরা খালাস হতে দেখেছি। সবকিছু নিয়ে এরকম মনে করার কোনো কারণ আছে কিনা যে আসলে এই প্রতিশোধের কোনো বিচার হচ্ছে? বিচারের নিয়ম হচ্ছে বার্ডেন অফ প্রুফ সবসময় যে বিচার দিয়েছে তার উপর। আমি যদি বলি আপনি অপরাধ করেছেন, আমাকে প্রমাণ করতে হবে আপনি অপরাধ করেছেন। আপনার দায়িত্ব হচ্ছে আপনি বলবেন শুধু যে আমি করি নাই, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে আপনি করেছেন। ফলে বার্ডেন অফ প্রুফ যেমন তাদের উপরে, তেমনি এই বিচার নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, এই প্রশ্ন ওঠার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে হবে যারা বিচার করছেন তাদের। কেননা বিচার যার হচ্ছে তার পক্ষে বিচারকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব নয়, খুবই কঠিন। বরং যিনি বিচার করছেন বা যারা করছেন তাদের আচার আচরণের উপর নির্ভর করবে যে বার্ডেন অফ প্রুফ এবং বার্ডেন অফ প্রুভিং দ্য নিউট্রালিটি, এটা কিন্তু যে বিচার করে তাকে করতে হয়। তো এই বিচার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, এই কারণে যে বিচার আদালত, বিচারিক আদালত এবং বিচারাধীন মামলা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার আসলে কোনো অবকাশ নাই। বরং এই প্রক্রিয়া সামনের দিকে চলতে থাকলে এটার প্রসেস ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে হয়তো কথা বলা যেতে পারে। এখনো মাত্র শুরু হয়েছে বিচারটা, তাই মন্তব্যের জায়গাতে নাই। কিন্তু একটা বিষয় আমি বলবো যে বিচারের শুরুতেই নানান ধরনের প্রশ্ন করার যে সুযোগ, সেই সুযোগ প্রসিকিউটর নিজেই করে দিয়েছে। প্রসিকিউটরের যে অভিযোগ তিনি তুলে ধরেছেন, যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতায় তিনি একটি জায়গাতে আমি লক্ষ্য করলাম বলছেন যে বিভিন্ন সরকারি স্থাপনায় যে আগুন ধরানো হয়েছে বা সরকারি স্থাপনা ধ্বংস করা হয়েছে সেখানেও বিবাদীদের দায় আছে। অথচ যারা এই আন্দোলন সংগ্রাম করেছেন তারা একাধিকবার পত্র পত্রিকা এবং টেলিভিশন মিডিয়াতে অন রেকর্ড বলেছেন যে এই আক্রমণগুলি তারা করেছেন এবং তারা এই আক্রমণগুলি ন্যায় নীতির স্বার্থে স্বৈরাচারী সরকার হটানোর জন্য এটা আসলে যুদ্ধাবস্থা এটা করণীয় ছিল। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে এই কর্মকাণ্ডগুলির জন্য এক ধরনের ইনডেমনিটি একটা কিন্তু দেওয়া হয়েছে, এই সরকারই দিয়েছেন। তো কাদেরকে ইনডেমনিটি দিয়েছেন, কোন অপরাধের জন্য ইনডেমনিটি দিয়েছেন, কি হয়েছিল যে তাদেরকে ইনডেমনিটি? এই কারণে আমি মনে করি যে তারা নিজেরাই এক ধরনের প্রশ্ন, এক ধরনের কথাবার্তা বলছেন যেটা নিয়ে সাধারণ মানুষের মনে বা যারা বিচার আদালত বোঝেন তারা কিন্তু হঠাৎ প্রশ্ন করে ফেলতে পারেন এবং এই প্রশ্ন করার সুযোগ নিজেরাই তৈরি করে দিচ্ছেন বলে আমার মনে হয়। এবং আপনি যেটা বলছেন যে ক্যামেরায় ট্রায়াল প্রচারিত হওয়ার পরে এই পুরো ট্রায়ালে কিন্তু সাদ্দাম হিরো হয়ে গেল। এখন তারা সাদ্দামের তুলনা দিচ্ছেন, সাদ্দামের বক্তৃতাটা সারা পৃথিবীতে ঘুরে, ওই বিচারকের কথাবার্তা কিন্তু কেউ শোনে না সাদ্দামের ট্রায়ালে। তাহলে এই ঝুঁকিটা তো আছে, তাই না? ওই ঝুঁকিটা আছে। সাদ্দাম হোসেন তিনি হিরো হয়েছেন, আপনি যেটা বলছেন এটা যেমন সত্য, আবার এটিও সত্য সাদ্দাম হোসেনকে ওই প্রহসনের বিচারের মাধ্যমেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে তাকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। সেটা তো ধরেন একটা পক্ষের দৃষ্টিভঙ্গি যে এই বিচারটা প্রহসন ছিল, আরেকটা পক্ষ তো বলেন যে বিচারটা ঠিক ছিল। বিচারের ঠিক ভুল বিবেচনা আমরা না করি, কিন্তু পানিশমেন্টের শিকার তো হলেন, তাকে জীবনটা তো দিতে হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ তা হয়েছে, কিন্তু যখনই বিচার এইভাবে ওপেন ক্যামেরাতে চলে যায়, বিচারকে এইভাবে পাবলিসাইজ করা হয়, বিচারকে এক ধরনের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হয়, যেটা আওয়ামী লীগও করেছিল, আপনার নিশ্চয় মনে আছে। তখনই কিন্তু এগুলা নিয়ে প্রশ্ন ওঠে এবং তখনই এই যন্ত্রণাটা তৈরি হয়। আমরা তখন ছোট ছিলাম, আমারও বয়স কম ছিল, অনেক কিছু তখন যেটা বুঝতাম না এখন বুঝি কিন্তু। এবং মানুষের যে পরিবর্তনটা সেটা অভিজ্ঞতা থেকে আসে। আমি বুঝতে পারি এখন যে অনেক কিছু যখন হয়েছে যেটা আতিশয্য ছিল ওই বিচারটা চলার সময়, এবং এখনো যেটা হচ্ছে একইভাবেই হচ্ছে। আমার সবসময় মনে হয় যে যারা ক্ষমতায় যান তারা মনে হয় আয়নাতে একে অপরকেই দেখেন শুধু। অর্থাৎ যখন এরা ক্ষমতায় আছেন তখন এরা আয়নাতে দাঁড়ালে শেখ হাসিনাকে দেখতে পাচ্ছেন, আর আমার ধরনের শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন দাঁড়ালে এদেরকে দেখতে পাচ্ছেন, কারণ আচরণে খুব একটা তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যেটা বলেছেন অবশ্যই লজিক্যাল, যে চিফ প্রসিকিউটর নিজেই নিজের যে মামলা পরিচালনা সেগুলোর ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি তিনি নিজেই করেছেন। তার মধ্যে একটি হচ্ছে খুবই গুরুত্বের সঙ্গে বলতে চাই, তিনি বলেছেন 1400 মানুষ হত্যাকাণ্ডের এই বিচার প্রক্রিয়া হওয়া দরকার বা বিচার নিশ্চিত হওয়া দরকার ইত্যাদি বলেছেন। কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু 15 আগস্ট পর্যন্ত, আর সরকার যেটি গ্রেড প্রকাশ করেছে 834 জন, তাহলে বাকি 576 জন, আমাদের হিসাবে ভুল না হয়ে থাকে, এই বাকি 576 জনের দায়ভারও কি শেখ হাসিনার উপর 5 আগস্ট পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন? প্রমাণ করতে হবে। যদি উনি 1400 জায়গায় 14,000 বললো, ওনাকে প্রমাণ করতে হবে, ওনাকে এখন প্রমাণ করতে হবে 1400, 14,000 নাকি 14 লক্ষ। কিন্তু ভলকার তুর্কের রিপোর্ট আপনি পড়লে দেখবেন ভলকার তুর্ক ওখানে রিভেঞ্জ কিলিং এর কথা লিখেছেন, যে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড হয়েছে। ওই রিপোর্টে কিন্তু প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের কথা বলা। তো একটি রাষ্ট্র কিন্তু বিচার করলে সকল হত্যারই বিচার করবে, একটি অংশের বিচার হবে আরেকটি অংশের বিচার হবে না, এটা কিন্তু হওয়া উচিত না।
প্রতিশোধমূলক হত্যাকাণ্ডগুলো তো কেউ ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ড ঘটানোর অধিকার কি তাদের ছিল? আন্দোলনের অংশ হিসেবে কি আপনি প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করতে পারেন? প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করলে তো সেটা বিচার বিভাগকে উড়িয়ে দেওয়া হয়, দেশের সকল আইন শৃঙ্খলাকে উড়িয়ে দেওয়া হয়। তাই ভলকার টার্কের রিপোর্টটা কিন্তু আসলে যে খুব আমি বলবো যে একপাক্ষিক ব্যাপারটা কিন্তু তাও নয়, সেখানে কিন্তু অনেকগুলি প্রশ্নের উত্থাপন করার সুযোগ আছে। এবং ভলকার টার্কের সেই রিপোর্টের ভিত্তিতেও যদি 1400 বলা হয় তাহলে কিন্তু ওইখানে ভাগ ভাগ হবে, মানে 1400-র মধ্যে কিছু হচ্ছে 5ই আগস্টের পরে, কিছু হচ্ছে 5ই আগস্টের আগে। 5ই আগস্টের আগে অবশ্যই প্রচুর হত্যাকাণ্ড হয়েছে, সরকারি বাহিনী আক্রমণ করেছে, সরকারের যারা গুন্ডা বাহিনী তারা আক্রমণ করেছে, ছাত্রলীগ আক্রমণ করেছে, এগুলো আমরা দেখেছি নিজের চোখে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু সংখ্যার জায়গাটিতে আমার মনে হয় যে অত্যন্ত সতর্ক থাকা দরকার, কারণ হত্যাকাণ্ড একটার জন্য যা বিচার 100টার জন্য তাই বিচার। জামাতে নিবন্ধন নিয়ে একটু কথা বলি, আপনার কাছে একটু শেয়ার করি, বা আপনি যদি একটু আমাদেরকে মানে আপনার মত করে বলেন। সেটা হচ্ছে যে জামাতের নিবন্ধন হাইকোর্টের নির্দেশে ফিরিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশনকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রতীক নিয়েও তাদের বক্তব্য আছে, যাও প্রতীকটা পরের কথা। এর মধ্য দিয়ে কি আমরা এটি ধরে নেব যে আওয়ামী লীগের সময় যে আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলা হতো, বা আওয়ামী লীগের সময় আপনারাই বা যারা একটু মুক্ত মনা মানুষ তারা নানানভাবে প্রশ্নকে তুলেছেন, ক্ষমতাকে প্রশ্ন করেছেন, এবং আদালতকে ব্যবহার করা হচ্ছে, আওয়ামী লীগ ব্যবহার করছে, এই প্রশ্নগুলো তোলা হয়েছে। এখন যা ঘটছে তাতে কি আমরা এই ধরে নেব যে আগে যা ঘটেছে এখনো তেমন যে ঘটছে, এক্ষেত্রেও কোনো নড়চড় নেই, মানে মানুষ যে বৃত্তের মধ্যে ছিল সেই বৃত্তের মধ্যেই আবদ্ধ হয়ে আছে? আমরা এক ধরনের বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে আছি বহুদিন, এটাকে বলে অচ্ছেদ্য চক্র বা বিষ চক্র, বিশেষ সার্কেল। আমরা একটা বিষ চক্রে আবদ্ধ হয়ে আছি। আমরা এক পক্ষ আরেক পক্ষের উপরে ঘুরে ঘুরে প্রতিশোধ এবং শোধ এই রাজনীতির মধ্যেই আছি, এবং একে অন্যকে এমন ভাবে শত্রুতা করতে শুরু করেছি যে শত্রুতা যেন অনাদি অনন্তকাল চলবে, এরকম একটা জায়গা আমরা চলে গেছি। এই জায়গা থেকে দেশ উদ্ধার পাবে, এই জায়গা থেকে আমরা দৃশ্যমান সংস্কারের মাধ্যমে আমাদের মানসিকতা বদলের সংগ্রামে যুক্ত হব, এইটা ছিল আমাদের মতো কিছু মানুষের ধারণা। আমরা ভেবেছিলাম এই হিংসার আগুন থেকে আমরা মুক্তি পাবো, আমরা একটা সহমর্মিতা, সহানুভূতি, সহ বসবাসের একটা সুযোগ আমরা পাবো, আমরা ভিন্ন মতাবলম্বী হব, কিন্তু আমরা একই পাড়াতে থাকবো, একই সঙ্গে আমরা আলোচনা করবো, একজন আরেকজনের পাশ দিয়ে মিছিল নিয়ে যাবো, আমরা কেউ কাউকে অপমান করা, কেউ কাউকে আহত করা, এইসবের ভিতর থাকবো না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভাষার বদল হয় নাই, রাজনৈতিক ভাষা একই জায়গায় আছে, আচরণ বদল হয় নাই, একই রকম আচরণ আছে, চাঁদাবাজি বদল হয় নাই, চলছে। এবং আমরা এখনো বিচার হওয়ার আগেই জানি যে বিচার কি হতে চলেছে। বিচার যখন প্রেডিক্ট করা যায়, বিচার যে একেবারে প্রেডিক্টেবল না ব্যাপারটা তা নয়। হত্যার বিচার আমাদের সামনে হত্যা হয়েছে, আমরা তো ধরে নেই যে হত্যার বিচার হবে, কারণ আমরা তো এটা দেখেছি, সবার সামনে হয়েছে। কিন্তু যখন আপনি প্রায় সকল বিচারই প্রেডিক্ট করতে পারবেন, তখন কিন্তু একটা প্রশ্ন উঠে যায় যে আসলে কি বিচার সুবিচার হচ্ছে কিনা, বা সুবিচারের দিকে আমরা এগোচ্ছি কিনা। আপনি এটা নিশ্চিতভাবে বলা যায় যে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে, কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে না। কোনো সিদ্ধান্তের জন্য তারা চুপ করে থাকে, কোনো সিদ্ধান্তে তারা বেশ সক্রিয় হয়েছে। ফলে নির্বাচন কমিশনের আচরণের মধ্যে দিয়েও বোঝা যাচ্ছে যে আসলে কোন দিকে পুরো বিষয়টা গড়াচ্ছে। তবে নিবন্ধন বাতিল হওয়া বা না হওয়া আসলে কিছু আসে যায় না। মূলত জামাত দল হিসেবে সুবিধাটা পাবে সামনের ইলেকশনে, তারা দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে, দলীয় প্রধানের স্বাক্ষরে তারা লোকজনকে নমিনেট করতে পারবে, ওই স্বাক্ষর দিয়ে নমিনেশন তুলেও নেওয়া যাবে, এইসব ব্যাপার আছে। তো সেইগুলোর দিক থেকে জামাত দলীয় সুবিধাটি পাবে, এটা হতে পারে। জামাতকে আপনি ইলেকশন করতে দিলে অযথা কেন তাকে বাকি সুযোগ সুবিধাগুলি দিবেন না? তো ঠিকই আছে, আমি মনে করি না যে এটা কোনো অসুবিধা। কিন্তু নির্বাচন কমিশনের আচরণ ঠিক নাই। ধরেন যারা নির্বাচন কমিশন ঘেরাও করছে যে ইশরাকের জন্য কেন আপিল করলো না, ইশরাকের রায় কেন বাধা দিল না, ওই একই লোকজন কিন্তু আবার অন্য একটা রায়ের সময় গিয়ে কিছু বলে না যে নির্বাচন কমিশন কেন চুপ করেছিল। তো ঘটনা আসলে আমি আগের মতোই দেখছি, একই রকম আছে। আমাদের রাজনীতিবিদদের স্বভাব একটু বদলায় নাই, বিশেষ করে নতুন যারা রাজনীতি করতে এসেছেন তারা তো একেবারে পুরনোর কপি। ওটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই সাম্প্রতিক সময় বা একদিনে গত 1 জুন যা যা ঘটলো, মানে রিভার্স কিনা। আমি ওটাকে এক্সাম্পল হিসেবে দাঁড় করতে চাচ্ছিলাম, জামাতের নিবন্ধন যেই জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, আবার ঠিক যেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, আবার সবশেষ যে বিষয়টা আমি একটু আলোচনা আনতে চাই, সেই একই বিষয় নিয়ে প্রশ্ন করার চেষ্টা করা হচ্ছে যে সবকিছু রিভার্স হচ্ছে কিনা। তারেক রহমানকে খালাস দেওয়া হলো 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে, সবাইকে বেকসুর খালাস দেওয়া হলো, এবং তখনই আমরা আলোচনা করছিলাম যে তার মানে কি বাংলাদেশের বুকে 21 আগস্টের ভয়ঙ্কর কোনো ঘটনা ইতিহাসের বুকে ঘটেনি, একটা মানুষকেও দণ্ডিত করা হলো না। যাই হোক, সেই মামলায় আবার তারেক রহমানকে বা সেই মামলার বিষয়ে আপিল করতে পারবে রাষ্ট্রপক্ষে, এরকম একটি অনুমতি দেওয়া হয়েছে উচ্চ আদালতের পক্ষ থেকে। এটির সঙ্গে
আমরা কি ভবিষ্যৎ রাজনীতির কোনো চিত্র অ্যাড করতে পারি, এর সাথে যোগসূত্র স্থাপন করতে পারি? যেহেতু আমরা অতীত প্রবণতার পুনরাবৃত্তি দেখছি, আবার সেই -2 -3 এগুলাকে আমরা দেখতে পাচ্ছি। কারণ যখন তাকে খালাস দেওয়া হয়েছে তখন আপিল করতে পারবে এই অনুমতি তখনই তো থাকার কথা, নতুন করে আবার বলার কি আছে আপিল করতে পারবে। আর আমার বারবারই মনে হচ্ছে যে এখন যেহেতু বিএনপি নির্বাচন চাইছে, নির্বাচন যাতে দিতে না হয় সেজন্য বিএনপিকে প্রভোগ করার চেষ্টা চলছে, বিএনপিকে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে। যেহেতু বৃহৎ দল, বিএনপি যদি খেপে ওঠে এবং তারা যদি রাস্তায় কিছু করে তখন বিএনপিকে কিন্তু খুব মব বলা হবে। আমি এটা আগে প্রেডিক্ট করে দিই আপনাদেরকে। আর ওনারা নামলে এটা হচ্ছে জনগণের গণপ্রতিরোধ, এটা হচ্ছে সেলিব্রেশন, এটা হচ্ছে মানুষের আবেগের বহিঃপ্রকাশ। আর যখন বিএনপি নামবে তখন বলতে শুরু করবে বিএনপি আগের মতোই মারামারি করছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি কিন্তু এখন অনেকেই করছে। কিন্তু আপনি দেখবেন যে বিএনপির প্রসঙ্গে আসলে তারা বলে চাঁদাবাজ, আর আরেকটা দল বলে যে আমাদেরকে যারা চাঁদা দিয়েছে তাদের নাম বলবো না। তাদেরকে কি সে দেশে দেশে চাঁদা দিয়ে যাচ্ছে? তারা চাইতেছে না চাঁদা, না চাইতে এসে দিয়ে যায়। বাংলাদেশে না চাইলে পরে ভিখারিও ভিক্ষা পায় না। আর সেখানে ওনারা লাখ লাখ কোটি কোটি টাকা পাচ্ছেন, গাড়ি করছেন, তারপরে অফিস করছেন, গাড়ির মধ্যে থেকে ঘাড় বের করে দিয়ে 135 গাড়ির প্রফেশন করছেন, হাজার লোক ইফতার খাওয়াচ্ছেন, কিন্তু ওইটা চাঁদা না, কিন্তু ওইটা হচ্ছে আমরা বলবো। আর অন্য দল নিলে বলে চাঁদাবাজি। আমি একেবারে আওয়ামী লীগের একটা ছায়া দেখতে পাচ্ছি এই নতুন রাজনীতির মধ্যে, এবং আওয়ামী লীগ যে কারণে দুর্দশায় পতিত হয়েছিল আমি দেখতে পাচ্ছি সেই দুর্দশা থেকে কেউ শিক্ষা নিচ্ছে না। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার।